প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়গামী মূল্যায়নের জন্য স্কুল নম্বর 7 পেজ নম্বর 286 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো এবং এই প্রশ্ন উত্তরের ভিডিও তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। প্রথম দেখো, একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি খুঁজে নিয়ে পূর্ণবাক্য উত্তর লেখো। এখানে 14টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। একের দাগের 1, বেঙ্গল গ্যাজেট পত্রিকাটির সম্পাদক ছিলেন, সেটা এখানে হবে জেমস অগাস্টাস হেকি। পরবর্তী প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর হন, সেটা হবে গভর্নর জেনারেল, অপশান বি। পরবর্তী প্রশ্ন, ইসলাম ভারতের খলিফা ছিলেন, সেটা হবে তুরস্কের সুলতান। পরবর্তী প্রশ্ন, ভারতের আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেন দ্বিতীয় বাহাদুর শাহকে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন কি, বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। এরপরে আছে রাজ্যসভার সভাপতি হন কে, সেটা হবে উপরাষ্ট্রপতি। এর পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1893 খ্রিস্টাব্দে, তাহলে এটা হবে কত, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন, তাহলে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন সেটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি। এরপরে আছে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন, সেটা হবে এখানে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন 1800, আচ্ছা এটা কি বলা আছে দেখো, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন, এটা তোমাদের হবে রাসবিহারী বসুর অনুরোধে। পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, যে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস, অপশান সি। এরপরে আছে ভারত বিভাজনের পরিকল্পনা করেছিলেন, তাহলে ভারত বিভাজনের পরিকল্পনা করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে, এটা হবে অপশান ডি, অর্থাৎ 35 বছর বয়স্ক নাগরিক হতে হবে। এর পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে যে প্রশ্নগুলো আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। এখানে 14টা প্রশ্ন আছে 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে। দুয়ের দাগের 1, ঠিক না ভুল লেখো। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ করো। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। এর পরবর্তী প্রশ্ন কি, মেমোরাম শব্দটি খুঁজে বের করো। লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, ওয়ারেন হেস্টিং এবং উইলিয়াম পিট, এখান থেকে তোমাদের উইলিয়াম পিটটা আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সেটা কি বলা হয়েছে, 4 দাগের কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তম মেলাও, সেটা হচ্ছে কি হিন্দু প্যাট্রিয়ট, সেটা এখানে তোমাদের মিলবে নীল বিদ্রোহ। এর পরবর্তী আছে বাহাদুর শাহ জাফর, সেটা হবে শেষ মোগল সম্রাট। রাজা রামমোহন রায়, সেটা হবে সতীদাহ বিরোধী আন্দোলন। বিজয় কৃষ্ণ গোস্বামী, সেটা হবে ব্রাহ্ম সমাজ এবং সাঁওতাল বিদ্রোহ, সেটা হবে সিধু ও কানহু। পরবর্তী প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময় মহাবিদ্রোহ হয়েছিল, সেটা হবে লর্ড ক্যানিং, তাহলে সেটা হবে কি লর্ড ক্যানিং। এর পরবর্তী প্রশ্ন কি, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি, সেটা হবে রানী ঝাঁসি রেজিমেন্ট। এর পরবর্তী প্রশ্ন কি, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, 1875 খ্রিস্টাব্দে। নওজোয়ান ভারত সভা কে তৈরি করেন, ভগৎ সিং। এর পরবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন, সেটা হবে রাজ্যপাল। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সাধারণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়, 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন কি,
3 দাগের দু তিনটি বাক্যে উত্তর দাও, 2-3টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর করে দেওয়া, 6টা প্রশ্ন 12 নম্বর। এখানে দেখো কটা আছে, 7টা প্রশ্ন আছে। কে কোথায় ফরাজি আন্দোলন গড়ে তোলেন? লিখবে হাজি শরিয়ত উল্লাহ। আর হাজি শরিয়ত উল্লাহ 1823 খ্রিস্টাব্দে বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন। 2 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেস গড়ে ওঠায় হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বটি কী? এরপরে যেটা আছে দেখো প্রশ্ন, সেটা এখানে বলা হয়েছে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা কেন বলা হয়? তাহলে 3 দিনের তামাশা বলার কারণ তোমরা এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোন জাহাজে ধর্মঘটের মধ্য দিয়ে নৌ বিদ্রোহের সূচনা হয়? তাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? তাহলে খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। খান আব্দুল গফ্ফর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তার নেতৃত্বে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে আইন অমান্য আন্দোলন প্রবল আকার ধারণ করে। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছিল কি, সংবিধানের 42তম সংশোধনীতে কোন দুটি শব্দ যোগ করা হয়েছে? তাহলে সংবিধানের 42তম সংশোধনীতে যুক্ত হওয়া শব্দ সেটা কি? সংবিধানের 42তম সংশোধনীতে দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে দুটি প্রধান শব্দ যোগ করা হয়েছে সেগুলি হলো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। এই দুটি শব্দ যোগ করা হয়েছে। তাহলে এই লাইনটা না লিখলেও চলে। এর পরবর্তী প্রশ্ন কি, সভা সমিতির যুগ কাকে বলে? তাহলে সভা সমিতির যুগ কাকে বলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো 4 দাগে, 4-5টি বাক্যের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5টা প্রশ্ন 3 নম্বর করে দেওয়া। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল? সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন কি, এই অবধি লিখে দেবে। তার পরবর্তী প্রশ্ন, বাংলায় শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। তাহলে সংস্কার সমূহ, এই দেখো বিদ্যাসাগরের যে পয়েন্টগুলো এখানে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন কি, রাওলাট আইন কি? তাহলে রাওলাট আইন, এই আইনের ধারাগুলি যেগুলো ছিল এখানে এই 5টা লিখবে। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো নৌবিদ্রোহ। তাহলে নৌবিদ্রোহ সম্পর্কে লিখবে। নৌবিদ্রোহ শুরু করবো এখন। তারপর নৌবিদ্রোহের কারণ, আজাদ হিন্দ ফৌজের বিচার, নিম্নমানের খাদ্য সরবরাহ, বেতন ও পদোন্নতি সংক্রান্ত বৈষম্য, ভারতীয়দের প্রতি ব্রিটিশ কর্মচারীদের দুর্ব্যবহার, দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তি সংগ্রামের প্রভাব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এবং নৌবিদ্রোহের গুরুত্ব বলে 2টো পয়েন্ট করবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? তাহলে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য তোমরা এই পয়েন্টগুলো এখানে করবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করো। তাহলে মৌলিক কর্তব্য এগুলো লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে তোমরা এই অবধি, এই সংযোজন এবং কর্তব্যসমূহ এগুলো তোমরা এত অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো। তাহলে প্রস্তাবনার গুরুত্ব তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 5 দাগের 8-10টি বাক্যের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন 5 নম্বর করে দেওয়া হয়েছে। 5 দাগের প্রশ্ন 5 দাগের 1, সেখানে বলা হয়েছে কি, ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো। তাহলে আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ, আজাদ হিন্দ সরকার গঠন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এর পরবর্তী হচ্ছে কি, আজাদ হিন্দ ফৌজের অভিযান, আজাদ হিন্দ বাহিনীর আত্মসমর্পণ, গুরুত্ব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই পয়েন্টগুলো করে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, মাস্টারদার সূর্য সেনের বিপ্লবী ভূমিকার বিবরণ দাও। তাহলে মাস্টারদার আদর্শ, মাস্টারদার অনুগামী, তার কার্যকলাপ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদের মুক্তিযুদ্ধ, মাস্টারদার গ্রেপ্তার ও বিচার ইত্যাদি পয়েন্টগুলো করবে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি পরিচালিত আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তাহলে এই ভূমিকা, কর্মসূচি এবং আন্দোলনের পর্যায় ও বিস্তার, প্রথম, দ্বিতীয়, তারপর ডান্ডি অভিযান ইত্যাদি পয়েন্টগুলো করে লিখবে। এবং শেষে তোমরা আরও অ্যাড করবে যে 5 নম্বর যেহেতু দেওয়া আছে, চলে তোমরা এটা লিখবে যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আন্দোলনটা লিখবে, সরকারি দমননীতি, গোলটেবিল বৈঠকের মধ্যে, এবং প্রথম গোলটেবিল বৈঠক গান্ধী আরোহীন চুক্তি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক বলে অবধি শেষ করবে পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিনয় বাদল দীনেশের ভূমিকা আলোচনা করো। তারা তাদের পরিচয় দেবে বিনয় কৃষ্ণ বসু, বাদল বা সুধীর গুপ্ত এবং দীনেশ গুপ্ত ইত্যাদি পয়েন্টগুলো করবে। এবং শেষে লিখবে যে রাইটার্স বিল্ডিং অভিযান ও অলিন্দ যুদ্ধ বলে এত অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন 5 দাগে, ভারতীয় সংবিধানে বর্ণিত আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা বর্ণনা করো। তাহলে এখানে তোমরা এই পয়েন্টগুলো করবে, গ্রামীণ ও পৌর ব্যবস্থা, স্বায়ত্তশাসনের 2 ভাগে বিভক্ত, গ্রামীণ ও পৌর, এবং বৈশিষ্ট্য, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই বৈশিষ্ট্যগুলো লিখবে। এরপরে যে 3 স্তর পঞ্চায়েত ব্যবস্থা, সেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তাহলে এই পয়েন্টগুলো করবে। তাহলে এই প্রশ্নগুলো উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর থার্ড সামেটিভের জন্য ইতিহাসের 7 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর করার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।